আরেকটা নতুন শহর, আরেকটা নতুন মাঠ, রাঙ্গিরি দাম্বুলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যে স্টেডিয়ামের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তবে যারা বাংলাদেশের খেলাটা ফলো করেন কিংবা বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভাবেন, তাদের হয়তো বাংলাদেশের খেলা কিংবা এই মাঠ নিয়ে এখন আর সেই ইন্টারেস্টটা নাই। কারণ বাংলাদেশের যে সম্প্রতি পারফরম্যান্স, সেই পারফরম্যান্স এতটাই হতশ্রী যে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যেন দিন দিন এই দেশের খেলা কিংবা ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারপরও আমাদের আলোচনা করতে হবে, কারণ আমরা বাংলাদেশ দলের সাথে আছি দীর্ঘ 30 দিন, এবং এই 30 দিন আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি বাংলাদেশ দলের যত ছোট ছোট তথ্য কিংবা এই যে শ্রীলঙ্কার পুরো ট্যুরটা নিয়ে যত খবর, সেগুলো আপনারা স্টার নিউজে দেখেছেন। আজ আমরা এসেছি ডাম্বুলায় বাংলাদেশের যে দ্বিতীয় টি-20 ম্যাচ, সেটা কভার করতে, এবং এই মুহূর্তে আমার সাথে বাংলাদেশের এই ম্যাচ কিংবা এই সিরিজ নিয়ে আলোচনা করতে আমার সাথে যুক্ত হবেন সহকর্মী হাসান মাহাদি। চলো মাহাদি ভাই, আপনাকে প্রথমে তো ওয়েলকাম। ডাম্বুলা এমন একটা সুন্দর মাঠ, তারপরও বাংলাদেশের যে খেলাটা কভার করতে আপনি এই এত দূর থেকে আসলেন, মানে আসার পথে আসলে মাথায় কি চলছিল? শাওন, আমি অনেক বড় প্রত্যাশা নিয়ে আসি নাই, সেটা তুমি নিশ্চিতভাবেই জানো। আসার আগে মানে আমার আসার পুরো প্রসেসটা আসলে তোমার এখান থেকে করে দেওয়া। সো আমি বাংলাদেশ দলের জন্য খুব বেশি প্রত্যাশার চিন্তা করে বাংলাদেশ খুব ভালো করবে, ভালো কিছু করবে সেই চিন্তা করে আসি নাই। যেটার জন্য এসছি সেটা হচ্ছে যে বাংলাদেশ দল কি করছে, যে এই কথাটা তুমি শুরুতে বলার চেষ্টা করেছো, যে আমরা সব খবর দেওয়ার চেষ্টা করেছি। আমাদের যারা দর্শক, আমাদেরকে যারা ফলো করছেন স্টার প্লেয়ার ফেসবুক এবং ইউটিউবে, তাদেরকে আমরা খুঁটিনাটি সব খবর দিতে চেষ্টা করেছি। আমরা আরও বেশি খুঁটিনাটি খবর কিভাবে দেয়া যায়, কিভাবে তোমার রিএনফোর্সমেন্ট হয়, সেই কারণেই আসলে আসা, এবং মাঠ থেকে সেই খবরগুলো আমরা দিতে চাই। আমরা সাক্ষী হতে চাই ভালো কিংবা মন্দের। মাহাদি ভাই বলছিলেন ভালো কিংবা মন্দের খবর, এখন পর্যন্ত কি বাংলাদেশ দলের ভালো কোনো খবরের আমি কি দিতে পেরেছি বাংলাদেশ থেকে আপনি যখন দেখেন? আমার কাছে মনে হয় যে শাওন, একটা ভালো খবর তো ডেফিনেটলি তুমি দিতে পেরেছো। একটা ভালো খবর বাংলাদেশও দিতে পেরেছে, যে কারণে আমরাও ভালো খবরটা পেয়েছি বা দেয়া গেছে। কিন্তু যেই ভালো খবরের প্রত্যাশাটা আসলে ছিল বা যেই ভালো খবরটা দেয়া উচিত ছিল, সেই ভালো খবরটা সামহাও কোনো কারণে বাংলাদেশ দল দিতে পারছে না। তুমি যদি একটু তুলনামূলক বিচার করতে চাও, দেখবা যে এই মুহূর্তে ফুটবল ক্রেজ চলছে। ফেসবুক বলো, ইউটিউব বলো, তুমি যদি মানে কন্টেন্ট দেখো, কন্টেন্টের মানুষের আগ্রহের জায়গা দেখো, মানে ভিউ যেটাকে আমরা বলি, সেই জায়গায় কিন্তু ফুটবল অনেক এগিয়ে গেছে ক্রিকেটের তুলনায়। এবং ক্রিকেটের যে পড়তিটা শুরু হয়েছে, সেই পড়তিটা কন্টিনিউ করছে, কোনো কিছু দিয়ে সেটার উপরের দিকে আসছে না। তার মানে তোমার এই শব্দটাকে আরও একবার আমি রিপিট করতে চাই, যে মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাপারটা, যে মানুষ আর এই জিনিসটাকে ভালোভাবে নিচ্ছে না, বা এই জিনিসের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, বা সেই আস্থার জায়গাটা নষ্ট করে ফেলেছে আসলে ক্রিকেটাররা। মাঠের ক্রিকেট যাদের মানে যারা এত বছর ধরে মানুষের ভালোবাসায় সিক্ত ছিল, তারাই এখন মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকেই মনে করে যে বাংলাদেশ ক্রিকেট দল কি মানে মানুষের ইমোশন নিয়ে মস্কারা করে, এই ধরনের শব্দ আমি শুনি। এবং তুমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখো, সোশ্যাল মিডিয়া তো এই সময় খুবই স্ট্রং একটা প্ল্যাটফর্ম, যে কোনো আঙ্গিকে স্ট্রং। তুমি সেখানে দেখবা যে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আসলে মোস্ট অফ দ্য টাইম ট্রল হয়, মজা ছাড়া কিছুই হয় না। বলছিলেন বাংলাদেশ দল নিয়ে মজা হয় কিংবা ট্রল হয়, আমরা আরেকটাও দেখছি যে একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে। আমরা নিশ্চয়ই খেলা নিয়ে কথা বলবো, সিরিজ নিয়ে কথা বলবো। তার আগে একটু বলতে চাই যে আপনি যেহেতু একটু চিন্তা করেন, আপনার মানে আমরা যারা গণমাধ্যম কর্মী একটু বাইরেরটাও দেখার চেষ্টা করি, মানে বাংলাদেশ দলে এখন যে সব থেকে বড় অভাবটা, এটা আসলে আপনার কি মনে হয়, কোনটাকে আসলে আপনার কাছে অভাব মনে হচ্ছে? অভাবের জায়গাটা হচ্ছে যে এটা হচ্ছে জেনারেশন গ্যাপ। মানে একটা জেনারেশন চলে গেছে যারা আইকনিক ছিল, ওই জেনারেশন, যেমন ধরো যে এটাকে বলে ট্রানজ্যাকশন পিরিয়ড, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা বাঞ্চ অফ গুড ক্রিকেটার্স যখন চলে গেছে, তখন তার শূন্যস্থান পূরণের জন্য যাদের আসলে দায়িত্ব নেওয়ার কথা, তারা সেই জায়গায় দায়িত্বটা নিতে একদমই মানে টোটালি ব্যর্থ হয়ে গেছে। সেই ব্যর্থতার দায়টা গোটা বাংলাদেশ দল ক্যারি করছে। একটা দলে 11 জন প্লেয়ার সবসময় দায়িত্ব নিবে না, 11 জন প্লেয়ার ইকুয়ালি ট্যালেন্টেড না, 11 জন প্লেয়ার খেলে না, খেলে 2 জন 3 জন 4 জন। একটা দলে 5 জন 6 জন ক্রিকেটার, যাদেরকে আসলে সেই লিগেসিটাকে মেনটেন করতে হয়। বাংলাদেশ দল এই মুহূর্তে যেই ধরো মাশরাফি, তামিম, সাকিব, রিয়াদ, মুশফিকের যে লিগেসি, সেই লিগেসিটাকে তারা কোনোভাবেই পুল অফ করতে পারছে না। এই যে পুল অফ করতে না পারার ব্যর্থতা, সেই ব্যর্থতার প্রভাবটা সম্পূর্ণভাবে মাঠে দেখা যায়। এবং একটা সময় ওই স্টারদের দেখে সাকিব তামিমের খেলা দেখতে যারা মাঠে যেত, ওনাদেরকে কোনোভাবেই রিপ্লেস করা যাচ্ছে না, ওনাদের ধারে কাছের মানেও নাই।
ধারে কাছে মানের হলেও মানুষ আশায় বুক বেঁধে যেত, যে ফেইথটা তৈরি হতো, সেই ফেইথটা তো হচ্ছে না, যেই কারণে আসলে বাংলাদেশ ক্রিকেটের এখন এই ডেক্লাইনটা আমরা দেখছি। অভিজ্ঞতার কথা বলছিলেন, সাকিব, তামিম, মাশরাফি তারা চলে গিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সেই জায়গায় কিন্তু আমাদের এখন একজন নাম্বার 4 আছে। যেমন আমি যদি বলি লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এই 4 জনের উপর কিন্তু সেই জায়গাটা পূরণ করার একটা কথা ছিল। কিন্তু আপনি আসলে লিটন কুমার দাসকে আমি যদি একে একে ধরি, লিটন কুমার দাসের আপনি নিশ্চয়ই খেলা দেখেছেন, দ্বিতীয় টি-20 তিনি 11 বল মাঠে ছিলেন, 11 বলেই মনে হয়েছে তিনি আন্ডার কনফিডেন্ট। মানে লিটন কুমার দাস এত একটা অভিজ্ঞ, এত তার পটেনশিয়াল, বাট আসলে মাঠে ডেলিভার করতে পারছে না। মানে আপনার কি কোনো অবজারভেশন আছে? আমার কাছে সবসময় একটা কথা মনে হয় যে লিটন আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের প্লেয়ার। মানে লিটনকে পছন্দ করেন না বাংলাদেশ ক্রিকেট ভক্তরা, কেউ এটা কখনো বলবে না যে লিটন পোটেনশিয়াল নাই লিটনের। লিটন এত চমৎকার একজন প্লেয়ার, এত ক্লাসিক্যাল ক্রিকেটটা সে খেলে, এত দুর্দান্ত তার ব্যাটিং স্টাইল, সব কিছু মিলে একটা স্টাইলিশ ক্রিকেটার এবং অ্যাট দ্য সেম টাইম কেপেবল। কিন্তু তার কেপেবিলিটির কত পার্সেন্ট আসলে আমরা মাঠে দেখি? মোহাম্মদ আশরাফুলের কথা এখন আমার মনে পড়ে, মানে ন্যাচারাল ট্যালেন্ট, মানে দুর্দান্ত পোটেনশিয়াল, কিন্তু মাঠে তার পোটেনশিয়ালের 25% বা 30% এসছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। তার পোটেনশিয়াল দিয়ে আসলে বাংলাদেশ দল কি করবে যদি সে মাঠে পারফর্মটা না করতে পারে? পোটেনশিয়াল দিয়ে কেউ কখনোই ধুয়ে পানি খেতে পারবে না, পোটেনশিয়াল দিয়ে কিচ্ছু যায় আসে না। পৃথিবীতে অনেক পোটেনশিয়াল ক্রিকেটার হারাই গেছে। সচিন টেন্ডুলকারের সাথে বিনোদ কাম্বলি এসেছিলেন ইন্ডিয়া দলে। বিনোদ কাম্বলিও খুবই ট্যালেন্টেড ক্রিকেটার ছিলেন। বিনোদ কাম্বলি কোথায় কোথায় সচিন। তার মানে ধারাবাহিকতা, ওই জিনিসটার প্রতি তোমার সম্পূর্ণ ডেডিকেশন, ওই জিনিসটাতে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয়া, এই জিনিসটা না থাকলে, অন্য কোনো কমিটমেন্ট, ডেডিকেশন, এই জিনিস না থাকলে তো তুমি কখনোই ভালো কিছু করতে পারবে না। এবং যুগের পর যুগ ভালো খেলেছে, মানে বছরের পর বছর, যুগের পর যুগ বলবো না, সচিন তো অলমোস্ট 2 যুগের মতনই ক্রিকেট খেলেছেন। তো এই যে তোমার বছরের পর বছর ধারাবাহিকভাবে ভালো করে যাওয়া, তুমি বিরাটকে দেখো। ইন্ডিয়ার ক্রিকেট স্ট্রাকচারটা যদি তুমি খালি একটু ফলো করতে চাও, তাহলে তুমি দেখবা যে রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণরা যখন গিয়েছেন, তাদের জায়গাটাকে কি চমৎকার, মানে ট্রানজ্যাকশনটা বোঝাই যায় নাই। তখন রোহিত চলে এসছে, কোহলি চলে এসছে, মানে বীরেন্দর সেহবাগের মতো দুর্দান্ত ক্রিকেটার চলে যাওয়ার পরেও তারা কিন্তু চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটার পেয়েছে, আজিঙ্কা রাহানির মতো, মানে টেস্ট বলো, টি-20 বলো, তোমার ওয়ান ডে বলো, রিপ্লেসমেন্ট এত চমৎকারভাবে এসছে এবং এত ভালোভাবে ক্রিকেটাররা আসলে রেডি ছিল, তারা এইভাবে তৈরি হয়েছে যে টেরই পায় নাই, গোটা জাতি টের পায় না ইন্ডিয়ান ক্রিকেট দিনের পর। এখন আরও যারা ইয়াংস্টার এসছে, দে আর মাচ মোর এগ্রেসিভ, তারা যেই ব্র্যান্ড অফ ক্রিকেটটা খেলে। তো ওরা কি করেছে? ডে বাই ডে ইমপ্রুভ করে গেছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডে বাই ডে ডিক্রিজ করে গেছি। যেটা হচ্ছে যে ওরা ওদের ক্রিকেট কালচারটা, আমার মনে আছে যখন বাংলাদেশ পিঙ্ক বল টেস্ট খেললো ইন্ডিয়ার সাথে ইডেন গার্ডেন্সে, তখন সৌরভ গাঙ্গুলিকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে তোমার হাতেই তো ইন্ডিয়ান ক্রিকেটের বদলটা হয়েছে, এই বদলটা বাংলাদেশে কিভাবে হবে? তখন আমাকে বলছিল বাংলাদেশে বদলটা হচ্ছে, কিন্তু খুবই স্লো প্রসেসে। ইন্ডিয়ার এরকম একটা কালচার তৈরি হয়েছে, যেই কালচারে হচ্ছে তাদের সামনে আইকন আছে, এবং ইন্ডিয়াতে ক্রিকেটটাকে এইভাবে খেলা হয়, অনেকটা তোমার ইবাদতের পর্যায়ে নিয়ে গেছে। একজন ক্রিকেটার মানে কত বড় সেলিব্রিটি, তার কি পরিমাণ কামাই, তুমি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করো, আমাদের ক্রিকেটাররা অনেক বড় সেলিব্রিটি, তাদের কামাই অন্য 8-10টা চাকরি করা মানুষের চেয়ে অনেক বেশি, তাদের ফ্যাসিলিটি, তাদের সব কিছুই হিউজ। ইন্ডিয়ান ক্রিকেটটা এগিয়ে গেছে, আমরা আমাদের জায়গা থেকে পিছিয়ে গেছি। ট্রানজ্যাকশন অস্ট্রেলিয়া দলেরও গেছে, তারা রিকভার করেছে, বেশি সময় নেয় নাই। শ্রীলঙ্কা দল যাদের সাথে আমরা এই মুহূর্তে খেলছি, তাদেরও মানে এক গাদা ট্যালেন্টেড প্লেয়ার কাছাকাছি 2-3 বছরের মধ্যে বেরিয়ে গেছে। আমি যদি তোমার বলি, মুথিয়া মুরলীধরন দিয়ে শুরু হয়েছে, তারপরে মাহেলা জয়বর্ধনা, কুমার সাঙ্গাকারা, তিলকারত্নে দিলশান, তার আগে আতাপাতু গিয়েছিলেন অল্প 5 বছরের ব্যবধানে। তার রানাতুঙ্গ তো তারও আগে, তুমি যদি ডিসিলভা, রানাতুঙ্গ তো আরও আগে, তাদেরকে বাদই দিলাম আমি। 96 ওয়ার্ল্ড কাপ যেত তাদের বাদ দিলাম। পরবর্তীতে যারা খেলেছেন তারা যখন একসাথে চলে গেল, তখনও কিন্তু শ্রীলঙ্কার একটা ট্রানজ্যাকশন গেছে, কিন্তু ম্যাথিউসরা আসলে ওই হালটা ধরেছে। এক্স্যাক্টলি ওই লেভেলে হয়তো তারা ধরতে পারে নাই, কিন্তু তারপরেও তারা একদম ছেড়ে দেয়। কেন হয়েছে জানো? দে হ্যাভ আ ভেরি স্ট্রং ক্রিকেট কালচার, তাদের সেই কালচারটা আছে, তাদের অনেক পটেনশিয়াল, মানে ট্যালেন্টেড ক্রিকেটার, তাদের স্কুল ক্রিকেট, তাদের ডোমেস্টিক ক্রিকেট, এইজ 11 ক্রিকেট থেকে তৈরি হয়। তোমার সাথে মানে গাড়িতে আস্তে আস্তে আমাদের গল্প হচ্ছিল, তুমি বলছিলে যে এইখানে ক্রিকেটাররা সবচাইতে বড় সেলিব্রিটি, মানে ওদের উপর আর কেউ নাই, এটা একটা কালচার। এই কালচারটা ডেভেলপ হয় নাই আমাদের। এটা না হওয়ার পেছনে মানে যারা ক্রিকেট নিয়ে এত বছর মানে প্ল্যানিং করেছে, যারা ক্রিকেটকে এত বছর চালিয়েছে, তাদের সম্পূর্ণ দায় নিতে হবে যে তারা
একটা ক্রিকেট কালচার দিয়ে যেতে পারে না এই জাতিকে, বা এখনও সেই ক্রিকেট কালচারটা কোন অবস্থায় আছে সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে। কী হচ্ছে, তুমি বোর্ডের দিকে তাকাও ছেঁড়া বেড়া, তুমি টিমের দিকে তাকাও ছেঁড়া বেড়া, পারফরমেন্সের দিকে তাকাও ছেঁড়া বেড়া, কোনো জায়গায় মানে কোনো ভালো কোনো কিছুর একটা ইন্ডিকেশন আমি দেখি না। আমি যদি প্রথম যে টি-20টা হয়, যখন আসলে দলটা দেখলাম, একাদশটা দেখলাম, তখন আসলে ওই সময় আমার মাথায় মনে হয়েছিল বাংলাদেশ দল যেন হয় না, আমরা বাসায় যখন থাকি রিমোটের ব্যাটারিটা শেষ হয়ে গেছে কিনা, আবার নতুন ব্যাটারি লাগাবো কিনা, তার আগে একটা পুরাতন ব্যাটারিকে নিয়ে হাতে এই ঘষা মাজা করে ওটাকে লাগিয়ে একবার বাড়ি দিয়ে চালাই, তারপর কিন্তু আবার একটু পরে এটা চলে যায়। বাংলাদেশের একাদশটা দেখলাম সাইফুদ্দিন দীর্ঘদিন পর আসলে 1 বছর ক্রিকেটের বাইরে, তারপরে এসে প্রথমে ওভার দিয়ে দিল তাকে লিটন কুমার দাস, তারপরে আসলে যেভাবে মাঠটা খেলো পরপর 3টা 4, মানে এই যে এই ধরনের ডিসিশনগুলো, এগুলোর আসলে এই দায়টা কার? মানে বাংলাদেশ কেন এখনও ফিরে সাইফুদ্দিনের কাছে যাচ্ছে? কেন আমরা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জেতা একটা দল থেকে একটা আমরা অলরাউন্ডার, পেস বোলিং অলরাউন্ডার আমরা বের করতে পারলাম না? আমরা পারলাম না, আবারও বলি যে আমাদের পারার ইচ্ছাই কি ছিল আসলে? কি আমরা কি সাইফুদ্দিনকেও রাইট ওয়েতে গ্রুম আপ করতে পেরেছি? আসলে পারি নাই, নানানভাবে নানান ইস্যুতে। মানে সিন্ডিকেট একটা কথা হয় না, ফুটবল ইদানিংকালে খুব জনপ্রিয় যে সিন্ডিকেট মানে বাংলাদেশ ক্রিকেট কোন জীবনে সিন্ডিকেটের বাইরে ছিল, তাই না? সিন্ডিকেট ছিল, আছে, এবং সামনেও যদি থাকে। বাংলাদেশ ক্রিকেটের খুব একটা মানে সুদিনের প্রত্যাশা আমরা করতে পারবো না, একদম ক্লিয়ার কাট বলতে পারি। সুদিনের প্রত্যাশা করার জন্য মানে মানসিকভাবে পুরো ক্রিকেট কালচারটাই বদল করতে হবে। এই ক্রিকেট কালচারটা বদল করবে কে? বদল করার লোকটা কে? মানে তুমি যারা করেছেন, যারা করছেন, তাদের সবাই কি আসলে মানে যথেষ্ট পরিমাণে ইনভলভ এটার সাথে, বা ভবিষ্যতে যারা করবেন তারাও কতখানি প্রস্তুত হয়ে এটা চালাতে আসবেন, মানে এইটার মানে নেতৃত্ব দেওয়ার জন্য আসবেন? একজনকে তো মানে সেই লিডারশিপটা নিতে হবে, যার হাতের ছোঁয়ায়, মানে আমরা পরশ পাথর বলি, যাই বলি, জাদুর কাঠি, কোনো একটা কিছু দিয়ে বদলাই দিবে। মিরাকল দরকার। মিরাকল ছাড়া না এই জিনিস রাতারাতি ঠিক হবে না। রাতারাতি ওভারনাইট কোনো কিছু ঠিক হয় না। সেটা মানে সময় দিয়ে আস্তে আস্তে একটা সম্পর্কের কথাই যদি বলো, যত্ন লাগে, যত্নের ভয়ঙ্কর অভাব। মুস্তাফিজের কথা যদি বলি, আসলে আইপিএল খেলেছেন, সবসময় আইপিএলে মুস্তাফিজ আসলে হটকেক বাংলাদেশ থেকে। সেই মুস্তাফিজ যখন প্রথম টি-20তে থাকলেন না, মানে আপনার মাথায় আসলে কী চলছিল এই সময় যখন দেখেননি তাকে একাদশ? আমি মনে করেছি তার হয়তো বা কোনো মানে ইঞ্জুরি আছে, নিগেল স্টিভেন্সের জন্য খেলতে পারছে না। মানে আমার ধারণা ছিল এটা যে ক্যাপ্টেন্স কল, বা উনি ফিট থাকার পরও খেলতে পারেন নাই। মানে অনেক সময় তো ধরো একদম ভেতরের খবর আসে না, একদম লাস্ট মোমেন্টে 11 দেখে আমার মনে হয়েছে যে না, আচ্ছা ম্যাচের 5 মিনিট আগে তিনি হয়তো বা অসুস্থতা ফিল করছেন, তার খারাপ লাগছে, অথবা কোনো একটা প্রবলেম হয়েছে যে কারণে মুস্তাফিজকে খেলানো হয় নাই। মানে তুমি তো কিছুক্ষণ আগে বললা না যে সাইফুদ্দিনকে দিয়ে ওভার শুরু করাবো, মানে এতদিন পরে ব্যাক করেছেন, এখনও টেস্টেড না, ডোমেস্টিকও খেলে নাই, অন্য কোনো মানে ধরো একটা প্লেয়ারে ব্যাক করার জন্য একটা প্রসেসের ভেতর দিয়ে তো আসতে হবে। ক্যাপ্টেনও যেমন 2025-এ বাদ পড়ে গিয়ে কোনো প্রসেস ছাড়াই ঢুকে পড়েছেন, টি-20-এর ক্যাপ্টেন হয়ে পড়েছেন, উনি এইভাবে প্রসেসের বাইরে থাকা একটা ইনজুর্ড প্লেয়ারকে এনে প্রথম ওভারে বোলিং দিয়ে দিয়েছেন, এবং বোলিংয়ের মানে অবস্থা তো আমরা দেখেছি। আসলে তিনি কোথায় বল ফেলছেন, আদৌ তিনি জানেন কিনা তোমার কোথায় বলটা করা উচিত, কিভাবে বলটা করা উচিত। সাইফুদ্দিনের পটেনশিয়ালও আছে, ভালো প্লেয়ার, কিন্তু ভালো প্লেয়ারের সেই আত্মবিশ্বাস বা কনফিডেন্সটা নিয়ে তিনি এসছেন কিনা, এই আলোচনাটা তো সবসময় থাকবে এবং আছে। এখন শেষ পর্যন্ত যেহেতু কালকে সেকেন্ড ম্যাচে আসলে নামবে বাংলাদেশ, না আপনার প্রত্যাশাটা কী থাকবে? নিশ্চয়ই প্রত্যাশা জয় থাকবে, বাট কিভাবে আসলে আপনি জয়টা চান বাংলাদেশের কাছে? জয় চাই, কিভাবে চাই ডাজন্ট ম্যাটার, জেতা দরকার। অভ্যাসটা তো হারিয়ে যাচ্ছে। শ্রীলঙ্কায় এসে আমরা কী করেছি, তাই না? আমরা তো আমাদের অভ্যাসের মানে জেতার অভ্যাসটা খুব জরুরি। ধরো ব্রাজিল ফুটবলে 5 বার বিশ্বকাপ জিতেছে, তুমি যত কথাই বলো, ব্রাজিল যত খারাপ টিমই হোক না কেন, তারপরে পৃথিবীর যে কোনো টিম ব্রাজিলের সাথে খেলতে গেলে 100 বার চিন্তা করে টিমটার নাম ব্রাজিল, কারণ তারা 5 বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তুমি অস্ট্রেলিয়া যত খারাপ দলই হোক না কেন, তোমাকে কোনোদিনও ছেড়ে কথা বলবে না। সব বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া একটা ফেভারিট টিম হিসেবে থাকবে, বিশ্বকাপ জেতার দাবিদার, বিকজ তারা জিতেছে, তারা জানে যে মানে কেমনে জিততে হয়। তুমি রিয়াল মাদ্রিদকে দেখো না, চ্যাম্পিয়ন্স লিগ আসলে রিয়াল মাদ্রিদ কেন? রিয়াল মাদ্রিদ বিকজ তারা এই জায়গায় প্রুভ করেছে যে তারা আনবিটেবল, তারা আসলে সবার ধরাছোঁয়ার অনেক বাইরে। রিয়াল যত বাজে টিমই হোক, পিএসজির কাছে 4-0 গোলে হেরেছে না, তারপরে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাও, দেখবা সবচেয়ে ফর্মিডেবল সাইড এবং শিরোপার অন্যতম দাবিদার। ধন্যবাদ। মানে ম্যাচের আগে জাস্ট এই আলোচনাগুলো দরকার ছিল। আসলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে বর্তমানে যে অবস্থা বা যে পরিস্থিতি, যে কনফিডেন্সের অভাবটা, সেই অভাবটা হয়তো লিটনরা এই মাঠ থেকে কাটিয়ে তুলবে। কারণ এই মাঠে কিন্তু বাংলাদেশের সুখস্মৃতিও রয়েছে। 2017 সালে এই মাঠে কিন্তু বাংলাদেশ
ওয়ানডে ম্যাচ কিন্তু জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। সেখানে তাসকিনের হ্যাটট্রিকের রেকর্ড আছে এই মাঠে। এই মাঠে তামিম ইকবাল ক্যারিয়ারের 10,000 রান কিন্তু এই মাঠ থেকে করেছে। একই সাথে এ মাঠে কিন্তু বিরাট কোহলি আসলে প্রথম ওয়ানডে ম্যাচটা খেলেছে। বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটটাকে ডমিনেট করেছে এবং ক্রিকেটের যে মডার্ন ক্রিকেট, সেই মডার্ন ক্রিকেটের সাথে বিশ্ববাসীকে পরিচয় করিয়েছে। নিশ্চয়ই বাংলাদেশ দল আগামীকালের যে ম্যাচ, অর্থাৎ যে সেকেন্ড টি-20, সেই ম্যাচে হয়তো বাংলাদেশ দল বিরাট কোহলির কাছ থেকে সেই অনুপ্রেরণা কিংবা তাসকিনের হ্যাটট্রিকের সেই যে সুখস্মৃতি, এগুলোকে কাজে লাগিয়ে বাংলাদেশ দল আবারও টি-20তে একটা জয় পাবে এবং বাংলাদেশ দলের যে ভক্তরা রয়েছে সেই ভক্তদের আসলে যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশাটা মেটাতে পারবে।